Iran Zindabad. Come on, Iran. বর্তমানে অতি জনপ্রিয় ডাব্লিউডাব্লিউই রেসলিং এর প্রভাবশালী রেসলার রোমান রেইন একই চমক দেখালেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা হওয়ার পরেও ব্যক্তিগতভাবে ইরানকে সাপোর্ট করার কথা সরাসরি প্রকাশ করলেন। চারদিক থেকে যাচাই করলাম, ভিডিওটা কোনো দিক থেকে আমার এআই মনে হচ্ছে না। আচ্ছা, এটা যদি সত্যি হয়, ডোনাল্ড ট্রাম্প যদি তা জানতে পারে কি হবে? কি আর হবে? আচ্ছা বন্ধু, তোর দাদাও কোনো না কোনো নেতার গোলামি করছে, তোর বাপও কোনো না কোনো নেতার গোলামি করছে, তুইও এখন কোনো না কোনো নেতার গোলামি করস। তোর বাপ দাদার কিংবা তোর ইতিহাসের মধ্যে তোর নেতার এরকম একটা ছবি দেখাইতে পারবি নি? ওয়াল্লাহি রাব্বিল কাবার কসম করে বলছি, তোর নেতার এরকম একটা ছবি যদি তুই আমারে দেখাইতে পারস, আমার 14 গোষ্ঠীরে লই তোর নেতার গোলামি করবো আমি, ওয়াল্লাহি। ما طاب ذكرك في فمي تسري حروفك في دمي أذكر مقامك وانحني أمير الحب عليك الله من كفك العيش انجلى يا صاحب الحق والهوى أجمل صلاة الله على এমন ছেলেদেরকে দিয়ে আগামীর সোনার বাংলা গড়া যাবে না, যেই ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে। এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না, যারা আজকে জাতীয় জীবনকে একটা দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, ঠিক কিনা? আর সোনার মানুষ বানাবার মেশিনারি এই একটা, আর এটারই প্র্যাকটিক্যাল রূপ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন? আমার হাতে মামলা আছে, আমার হাতে হামলা আছে, আমার হাতে কামলা আছে, আমার হাতে আমলা আছে, আমার হাতে গামলাও আছে। এইবার আমি মনে করি যে আমি সবকিছু, ঠিক কিনা? এইভাবে পুরা জাতি আজকে উচ্ছন্নে যেতে বসেছে। সুধীমণ্ডলী, যে আয়াত অংশ আমি নিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বাবা হিসেবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, সেনাপতি হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, বিচারপতি হিসেবে, বিজয়ের মহান আদর্শের নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিনা বলুন? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, Muhammad, Allah bless him, is the superman of the world. ধর্মীয় নেতা হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে, একজন স্থপতি, একজন সংগঠক হিসেবে, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক হিসেবে যে দিক থেকে আমরা দেখি, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান। তিনি সবার উপরে সর্বশ্রেষ্ঠ। তাকে সামনে রাখলে আর কোনো অন্য কোনো দিকে যাওয়া লাগে না। যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। বাংলাদেশের ককপেটে তোমরা থাকবা, আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহ শুকরিয়া আদায় করব। একটু খেয়াল করে শুনেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। ওখানে গিয়েছে গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহভিস, সেকারডেটাল, টালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআনও। কোন সুবহানাল্লাহ। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। সব ধর্মের শায়েকরা, গুরুরা, ধর্মনানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে একটা গ্রিন বাটন, একটা রেড বাটন। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা। 10 মিনিট পড়েছে, পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। উনি দাড়ি রাখেন না, ক্লিন
শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে, এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টান দিয়েছে। উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিয়েছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লালবাতি চাপে না। আব্দুল বাসেত কয় এই তো সুযোগ, বিচারক যেহেতু লালবাতি চাপে না, আমি আরেকটা সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর, দরদ, আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লালবাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান! বিচারক ভিমড়ি খেয়ে ওর সালাম দিয়ে কি হুশ নাই। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। আমি আসলে আসতে চাই না এই রাজনীতিতে, আমাকে জোর করে রাজনীতিতে আনা হলো। নোংরা রাজনীতির দাফন করে নতুন রাজনীতির সূচনা শুরু করে এখানে আসছি। যদি আমি শুধু এমপি না, আমি যদি কখনো প্রাইম মিনিস্টারও হই, তাহলে আমি এইভাবে চলাফেরা করতে পছন্দ করব। সাধারণ মানুষ যার সাথে আছে তার আসলে সিকিউরিটির প্রয়োজন হয় না। সবাই বলে ভাই ভালোবাসেন সবাইকে, ভালো কথা, কিন্তু তারপরও ওসমান হাদি থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা দেখবেন যে সেখানে কিছু ভিডিও ইদানিং খুব ভাইরাল হয়েছে যে এদেরকে ধরে আমি কিছু শাসন করতেছি। তো ওইটা ছিল আমার 5 আগস্টের পর, যখন প্রশাসন একদম ছিল না, ভেঙে পড়ছে, তখন যার যেটা করতে ইচ্ছা করতেছে, কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, কেউ মাদক ব্যবসায় রমরমা ব্যবসা করতেছে, কেউ চাঁদাবাজি করতেছে। আমি আমার দায়িত্বের জায়গা থেকে চিন্তা করলাম অপরাধ তো এইভাবে চলতে দেওয়া যায়। তখন আমি সেই এলাকার একজন সন্তান হিসাবে কোনো রাজনৈতিক ব্যানারে না, রাজনীতি ছাড়াই তখন এই সামাজিক কাজগুলো শুরু করেছিলাম। এবং সেটা এমন ভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, তখন মানুষ আসলে ভালো কিছু চায়, মানুষ চাঁদাবাজি দেখতে চায় না, মানুষ অবৈধভাবে বালু উত্তোলন দেখতে চায় না। তখন ওই সমস্ত ইয়াং জেনারেশন না, তখন তারা আমার সাথে আসে এবং আমি তখন ওইখানে খুব স্ট্রং একটা ফিল্ড তৈরি হয় এবং আমরা আমাদের এই পুরো শক্তিটাকে অন্যায় কাজের সাথে না লাগিয়ে আমরা গরিবের পক্ষে, মজলুমের পক্ষে এইসব জায়গাতে গিয়ে তখন আমরা এগুলোতে কাজে লাগাইছি। এবং ওইটার পরেই তো আলহামদুলিল্লাহ তারপরে আমাকে জোর করে রাজনীতিতে আনা হলো, খুব ফোর্স করে আমাকে। আমি আসলে আসতে চাই না এই রাজনীতিতে, কিন্তু এলাকার মানুষ, সর্বস্তরের মানুষ খুব ফোর্স করছে যে আপনার আসতে হবে। দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, দেশকে ভালোবেসে নোংরা রাজনীতির দাফন করে নতুন রাজনীতিতে সূচনা শুরু করে আমি আসলে এখানে আসছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো এখন কবুল করছে। আমি যখন কোথাও চাঁদাবাজি বা এগুলো দেখি, তখন আমি এর আগে থানাকে ইনফর্ম করেছি, আমাদের এসএলএন আছে, যারা আছে তাদেরকে ইনফর্ম করেছি যে আমি ওই জায়গায় সরজমিনে আমি দেখতে চাই ওখানে চাঁদাবাজি হচ্ছে কিনা। যখন আমি সরজমিনে ওখানে যাই, তো অবশ্যই আমি পার্লামেন্ট মেম্বার, কিন্তু তারপরও আইনের একটা বিষয় আছে, যেহেতু আমার ওখানে প্রশাসন আছে, দায়িত্বশীলরা আছে, তখন আমি তাদেরকে সাথে রাখি এবং একজন অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার হিসেবে আমি সরাসরি গিয়ে জিজ্ঞাসা করি, যদি আইনানুগ কোনো অপরাধ দেখি, সাথে সাথে এখানে ওসি থাকে বা সেখানে ম্যাজিস্ট্রেট থাকবে, সেখানে পুলিশ, তাদেরকে ধরিয়ে দিয়ে তখন এটাকে আইন অনুযায়ী যে শাস্তি হয় সেটাকে তাদেরকে বলি করে দিই। আমি যদি বলবো তাহলে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারবো, কারো দিক থেকে হয়েছে, কারো মাধ্যমে হয়েছে কিনা জানি না, কিন্তু আমি হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান হিসাবে আমি বলতে পারি আমার জায়গা থেকে আমার এলাকাতে নতুন এক রাজনীতির ধারা ওখান থেকে শুরু হয়েছে। কিন্তু খুব সম্ভব সেটা ওইখান পর্যন্ত থাকবে না, এটা হয়তো বাংলার 84,000 গ্রামে ছড়িয়ে পড়ে। এইটাই তো আমি এরকম এমপি হতে চাইছি, যে এমপি হলেই যে আমাকে সবাই বলে সিকিউরিটি বাড়াইতে হবে, ফোর্স বাড়াইতে হবে, কারণ যেহেতু আমি সরাসরি অ্যাকশনের সাথে কাজ করি, সরাসরি মাদক বিরোধী কাজ করি, সরাসরি অন্যায়ের সাথে কাজ করি, স্বাভাবিক আমার একটি প্রোটোকল সেখানে দরকার। তো আমি সেটা ওইভাবে প্রয়োজন মনে করি, সাথে একজন আছেন উনি সাথে থাকেন। তারপর এইটাই ভালো লাগে, আগে যারা আমরা একসাথে, আমার এখানে বন্ধু বান্ধবরা আছে, আমরা একসাথে বসতাম, গল্প করতাম। এখন তো আসলে ঢাকায় থাকা হয় না, মাঝে মাঝে যখন কাজে আসছি এই জন্য সবার সাথে একটু আলোচনা করতেছি, দেখতেছি, ঘুরতেছি। এই লাইফটাকে আমি পছন্দ করি। যদি আমি শুধু এমপি না, আমি যদি কখনো প্রাইম মিনিস্টারও হই, তাহলে আমি এইভাবে চলাফেরা করতে পছন্দ করি। সাধারণ মানুষ যার সাথে আছে তার আসলে সিকিউরিটির প্রয়োজন হয় না, এটাই বাস্তবতা, এটাকে আমি ধারণ করি। কিন্তু তারপরও যেহেতু গণতন্ত্রের দেশ, গণতন্ত্র দেশ, সেখানে সবাই বাহবা করলেও কিছু মানুষ ভালো কাজটাকে শেষ করে দিতে চায়, যেটা ওসমান হাদির বিষয় যেটা হয়েছে। সে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করছিল যেটার কারণে আমরা সবাই তাকে বাহবা দিয়েছিল, সবাই তাকে বুকে ধারণ করেছে, কিন্তু তার এই যাত্রাটাকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল ছিলই। ওসমান হাদি যেন তার গন্তব্যে পৌঁছতে না পারে, সেটাই সাকসেস হয়েছে। সেক্ষেত্রে এই জন্য আমাকে সবাই বলে ভাই ভালোবাসেন সবাইকে, ভালো কথা, কিন্তু তারপরও ওসমান হাদি থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। বাঁচতে হলে আপনাদেরকে দেশের জন্য বাঁচতে হবে, এটাই। এটা আসলে মানুষ পছন্দ করে ছাড়ে, এটাকে আমি একদম খুবই ভালো হিসাবেই দেখি, এই জন্য যে আজকে আমি হানজালার যে ওয়ার্ক, যে কাজ, এটা আজকে আমি ওই শিবচর থেকে শুরু করেছি, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন আজ আমি হাঁটতেছি, সবাই আসতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে। যেমন গতকালকে হাঁটতেছে, একজন এসে বলতেছে যে আপনার মাধ্যমে নতুন রাজনীতি শুরু হয়েছে, এটা আপনি ধরে রাখবেন।
এই যে মানুষের ভিতরে যে এখন নতুনত্বের যে এক চাওয়া, এটা যে আমার সামান্য আমি হানজালার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটাই আমার জন্য অনেক পাওয়া। আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা জানি না, কিন্তু আমি এমন নতুন এক ধারার রাজনীতি শুরু করে আমি দিতে চাই, যেন আগামীতে কারো বাবা মা তার সন্তানকে রাজনীতি করতে বারণ যেন না করে। আমরা দেখেছি বাবা মারা সন্তানদেরকে পলিটিক্সের সাথে আসতে দেয় না, কারণ বাবা মারা জানে পলিটিক্সে যাতে ও অন্যায় করবে, জুলুম করবে, খারাপ কাজ করবে, টেন্ডারবাজি করবে, মাস্তানি করবে, আমার ছেলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি হানজালা আগামীর এরকম একটি রাজনীতি গোটা বাংলাদেশকে উপহার দিতে চাই, সেখানে বাবারা তাদের সন্তানদেরকে বাধ্য করবে যে তুমি রাজনীতি করো, দেশের জন্য তোমার করতে হবে। আমি এরকম এক রাজনীতি সূচনা শুরু করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সাদ্দাম হোসেনের সেই কথাটাই আজকে সত্য প্রমাণিত হয়ে গেল। তিনি আমেরিকার সাথে যখন লড়াই করেছিলেন তখন তিনি বলেছিলেন, হে মুসলমানরা, মনে রেখো আমার সাথে যে অন্যায় হচ্ছে একদিন তোমাদের সাথেও সে অন্যায় হবে, যদি না তোমরা সবাই একত্রিত হয়ে এসব দানবের বিরুদ্ধে উঠে না দাঁড়াও। তার সেই কথার বাস্তব প্রমাণ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা মুসলিম জাতি। একে একে মুসলিম দেশগুলোকে টার্গেট করে শেষ করে দিচ্ছে পশ্চিমারা। বাবা রে, তোমরা মরে চিনতে পারো নাই রে বাবা, আমারে চিনল রাস্তার কুত্তায়। গতকাল মুই আইছি এদের বাড়িতে বেড়াইতে, এই কুত্তা যে আমারে এত ভালোবাসা বাসছে রে বাবা, গতকাল থেকে এই পর্যন্ত ওই কুত্তা আমার লগে ঘুরতে আসে রে বাবা, এখনো পর্যন্ত মোর পেট ছাড়ে নাই। আল্লাহ আল্লাহ। এই ইরানি মেয়েটির কারণে সারা বিশ্বে একটি ট্রেন্ড চলছে। এর হাতের ইশারা দেখে বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা এটিকে ফলো করছেন। কিন্তু আপনি কি জানেন এই ইশারার অর্থ কি? কদরের রাতে আমাদের নবী হযরত আলীর হাত ধরে এভাবে বলেছিলেন, মান কুনতু মওলা হাজা আলিউন মওলা। এর অর্থ হলো আলী তার মওলা, যার মওলা আমি। উনি হইছে বিখ্যাত আলেম মাওলানা তারেক জামিল। যদি এটা বাংলাদেশে হইতো তাহলে কিছু কাঠমোল্লা আছে, উনাকে ফতোয়া দিয়ে কাফের বানাইতো। নিঃসন্দেহে বলতে পারি এই পৃথিবীর সেরা সুর আজান। এই খ্রিস্টান মহিলাকে একটু দেখুন আজান শুনে কি করে। আশহাদু আন্না মুহাম্মাদার বাংলাদেশে পোলাপান গুলাও এটা দেখেছিস? না দাদা, আগে দেখিনি, একটু দেখি। দেখি না ভালো মতো করে। এই দেখ, ও তুমি এই বাড়া দেখাচ্ছ, এই বাড়া তো আমার হলের চেয়েও ছোট। হ্যাঁ বুঝলাম, তুমি কি করতে চাচ্ছ, এটা দিয়ে কি করতে চাচ্ছ কও তো? টার্গেট করে মারবো না, যখন বুঝতে পারবি। ও তুমি টার্গেট করে মারতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি বালকাটা বাদ দিলাম। ওই পাকিস্তানে আত্মসমর্পণ কর। আমরা মুক্তিবাহিনীর সাথে যুদ্ধই হেরেছি, হিন্দুস্তানের কাছে কেন আত্মসমর্পণ করব? ঠিকই তো আছে, যুদ্ধ করলাম আমরা, জীবন দিলাম আমরা, তাহলে হিন্দুস্তানের সেনাবাহিনীর কাছে কেন ওরা আত্মসমর্পণ করবে? এটা উপরে নির্দেশ, তোদের উপরে নির্দেশ।
আচ্ছা, এখন থেকে পূর্ব পাকিস্তান হিন্দুস্তানের বলয়ে থাকবে। আমরা কি বল মাছের পেট থেকে বেরিয়ে কুমিরের পেটে ঢুকে পড়লাম? ভারত সরকারের কাছে একটাই অনুরোধ, আমরা ভারতের যত জনগণ রয়েছি মন থেকে আপনাকে বলছি যে আপনি পাকিস্তানে যেমন অপারেশন সিন্ধু দিয়েছেন তেমনি বাংলাদেশে একটা টিপ দিয়ে দিন, তবে এদের শিক্ষা হবে, এদের লজ্জা হবে, ঘেন্না হবে। মানে বলছিলাম বৌদি, পাকিস্তানে সিন্দুর দিবার দেয় ইন্দুর হয়ে গেছিল, আর বাংলাদেশে ফুটা দিবার দেয় আবার গুতা খেয়ে তো পুড়া মুড়া ভেঙে দেবো। দেশের মানুষ ভালো বুঝে না। এই যে জামাত দাঁড়াইছে, এরা ভোট দাও দেখি। তুমি তো সাংবাদিক ভাই, এরা পাস করে দাও, আমি দিব 2 কোটি টাকা দাও পাস করে। কোরআনের আইন চালু করতে পারবো এই দেশে, দেখা দিব আমি। তার হয়তো সামর্থ্য নাই, তবে আল্লাহ তাকে বড় একটা মন দিছে। বাপের যদি ক্ষমতা থাকে খুলে দিক না বর্ডার, দেখিয়ে দাও আমরা কি করতে পারি। আমি আমার ইন্ডিয়ান দাদাকে বলবো, দাদা আমাদেরকে নিয়ে ভাবার দরকার নেই তোমাদের। তুমি একটা কাজ করো, বরং তুমি বাজারে গিয়ে 200 গ্রাম মাছ কিনে 12 পিস করে তোমার ছানা পোনার জন্য নিয়ে যাও, একদম চেটে পুটে খেয়ে বৌদির কোলে শুয়ে থাকো, বোকাচোদা। এই ভিডিওটা দেখার পরে ভাই আমার মনে হয় যে আমরা কোন দেশে বাস করতেছি। আমাদের দেশের ট্রাফিক সিগন্যালের মধ্যে দেখুন, যদি প্রেগনেন্ট কোনো রোগী থাকে তাহলে তার তো অস্তিত্ব এখানেই শেষ হয়ে যায়। আর দেখুন উন্নত দেশগুলায়, আমি এই ট্রাফিক সিগন্যালগুলাকে পুলিশ ভাইদেরকে অন্তরস্থ থেকে আমার অভিনন্দন রইল। দেখুন কিভাবে তারা সেভ করে এই রোগীটাকে হসপিটাল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। পাকিস্তানের ইমরান খান, ভারতের নরেন্দ্র মোদীজি, দুর্নাটা ফুয়াশর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, উত্তর কোরিয়ার কিম জং জুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সর দুরহ ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের সেনাবাহিনী পাকিস্তানের কাছে মার খাচ্ছে, চীনের কাছে মার খাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ভারতকে অপছন্দ করে এমন দল যদি নির্বাচিত হয়, তাহলে দেখবেন ভারতের আর্মি বাংলাদেশের হাতে মার খাবে। এর মতামত কি কমেন্টে জানান। আপনাদের দলমত দেখার দরকার নাই, আপনাদের দেখার দরকার নেই কোন কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে। কেউ যদি দোষী হয় তাকে আপনার আইনের আওতায় আনেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আন্দোলন বাংলাদেশ নাই, এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আব্দুল্লাহর মতো, ওখানে কি মব সন্ত্রাস করবে না সে? ওখানে তো বিএনপির দায়িত্ব হচ্ছে ওর প্রতিপক্ষ যে থাকে তাকে পাশ করানো এবং সেই পাশ। এই ভিডিওটা দেখার পরে ভাই আমার মনে হয় যে আমরা কোন দেশে বাস করতেছি। আমাদের দেশের ট্রাফিক সিগন্যালের মধ্যে দেখুন, যদি প্রেগনেন্ট কোনো রোগী থাকে তাহলে তার তো অস্তিত্ব এখানেই শেষ হয়ে যায়। আর দেখুন উন্নত দেশগুলায়, আমি এই ট্রাফিক সিগন্যালগুলাকে পুলিশ ভাইদেরকে অন্তরস্থ থেকে আমার অভিনন্দন রইল। দেখুন কিভাবে তারা সেভ করে এই রোগীটাকে হসপিটাল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার। রাজাকারের বাচ্চারা দেখ এটাকে, তাদের বাবা কাদের মোল্লারে ফাঁসিতে ঝুলাইছিল, সেই ব্যারিস্টার। চিনছি ওই যে তোমারে জুপুর করে ফালাই খালি মনে করো পিছুর মারতো না, সেই ব্যারিস্টার না? তোমারে জুপুর করে কাজ করে চিৎ করে ফালাই করতো, সেই ব্যারিস্টারই তো। চুতপারানি চুদলিং পং। জামাতার এনসিপি পাকিস্তানের এজেন্সি, বুঝে গেছে জনগণ। ওরে ছি মরি লজ্জায় পতিতাই কি কয়, এই রমজানে আবাসিক হোটেল বন্ধ, আগো ব্যবসা নাহি হয়। এই কারণে যে খুশি হইয়া অনলাইনে আইয়া কয়, পাবলিক সিলে এখন ঠিক কিনা সময় নাই।